আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মঞ্চের আমাদের আজকে আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ কি খুব সহসাই রাজনীতিতে সগৌরবে ফিরতে যাচ্ছে? ফিরলেও তা কবে, কতদিনের মধ্যে এবং কোন প্রক্রিয়ায়? এই বিষয়গুলো বিএনপি সরকার গঠনের পর থেকেই নানানভাবে আলোচিত হচ্ছে এবং বিশেষ করে সজীব ওয়াজেদ জয়ের একটি পোস্ট যেটি তিনি তার এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছেন, সেটিকে কেন্দ্র করে এখন রাজনৈতিক অঙ্গনে ঘরে বাইরে নানানভাবে আলোচিত হচ্ছে। তিনি তার এক্স অ্যাকাউন্টে যে পোস্ট দিয়েছেন সেখানে মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণে যে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের সংশোধনী যে বিষয়টি, সেটির বৈধতা এবং ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বিএনপি সরকারকে সাংবিধানিকভাবে 30 দিনের মধ্যে এই অধ্যাদেশ বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং যদি সেই সিদ্ধান্তটি নেওয়া হয় তাহলে আওয়ামী লীগ অটোমেটিক্যালি রাজনীতিতে পুনর্বাসিত হতে পারছে। এখন সজীব ওয়াজেদ জয় বললে কি তারেক রহমান বা আমাদের প্রধানমন্ত্রী সেই বিষয়টি শুনবেন? বিএনপি সেই সিদ্ধান্ত গ্রহণ করবে? আর যদি এই অধ্যাদেশটি বাতিল হয় সেটি কিভাবে বাতিল হবে, কোন প্রক্রিয়ায় বাতিল হবে, সেই প্রশ্নগুলো নিশ্চয়ই জড়িয়ে রয়েছে। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, সেই সরকার দায়িত্ব পালনের 1.5 বছরে মোট 132টি অধ্যাদেশ জারি করেছে, যার মধ্যে সংস্কার কার্যক্রমের অংশগুলো রয়েছে এবং এগুলো মূলত রাষ্ট্রপতিকে দিয়ে জারি করা হয়েছে অধ্যাদেশগুলো। এখন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জারি করা এসব অধ্যাদেশ আইনে পরিণত করতে গেলে কি করতে হয়? এই অধ্যাদেশগুলো জাতীয় সংসদ যেদিন থেকে বসবে বা জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন, সেই অধিবেশন বসার 30 দিনের মধ্যে এগুলোকে অনুমোদন দিতে হবে, আইনে রূপান্তর করতে হবে। না হলে এই অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এদিকে একথাও তো আমরা জানি যে 132টা অধ্যাদেশ জারি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়। তার প্রত্যেকটি অধ্যাদেশের সঙ্গে বিএনপি একমত ছিল না, তাদের আপত্তির মুখেও অনেক অধ্যাদেশ জারি করা হয়েছে। সেই জায়গা থেকে এটুকু তো আমরা নিশ্চিত যে এই 132টি অধ্যাদেশের সবগুলোই নিশ্চয় আইনে পরিণত হচ্ছে না। এক্ষেত্রে নিজেদের সংস্কার নীতি এবং নির্বাচনী ইশতেহারের সঙ্গে যেগুলো সাংঘর্ষিক, সেগুলো অবশ্যই বাতিল করে দেওয়ার প্রক্রিয়া হাতে নেওয়া হবে। এখন সংসদ অধিবেশন বসছে যতদূর জানা গেছে 26শে ফেব্রুয়ারি থেকে। যদি সেদিন থেকে শুরু হয় জাতীয় সংসদের প্রথম অধিবেশন, তাহলে পরবর্তী মাসের মার্চের 28 তারিখের মধ্যে এই অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে। যেগুলো আইনে পরিণত হবে না সেগুলো 28 তারিখের পর বাতিল হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী ধারায় যে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, তাহলে আমরা এটুকু চোখ বুঝে চোখ বন্ধ করে বলতে পারি, বিএনপি যদি এ ধরনের কোনো কার্যক্রম না নেয়, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি বহাল রাখার, তাহলে আর খুব বড় জোর 1 মাস 10 দিনের মধ্যে আওয়ামী লীগ তার পূর্ণ রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারছে। আর যদি বিএনপি নেয় তাহলে কি হবে? যদি আইনে পরিণত হয় তাহলে আওয়ামী লীগ আজীবনের জন্য, যতদিন না পর্যন্ত আবার নতুন আইন করে আওয়ামী লীগকে ফিরিয়ে না আনা যায়, সেই পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। বিএনপি কি সেই ঝুঁকি নিবে? জয় কি বলেছেন তার পোস্টে, একটু পড়ে শোনায় আপনাদেরকে। জয় তার পোস্টে এক জায়গায় বলছেন, যদি বিএনপি নেতৃত্বাধীন সরকার এই অধ্যাদেশকে অনুমোদন করে তাহলে এটি অন্তর্বর্তী সরকারের
অ্যান্টি টেরোরিজম আইনের অপব্যবহারকে সমর্থন করবে, যা গণতন্ত্রকে ক্ষুণ্ণ করবে এবং আওয়ামী লীগকে রাজনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়া থেকে স্থায়ীভাবে বাদ দেওয়ার পথ প্রশস্ত করবে। এতে রাজনৈতিক দল নিষিদ্ধকরণের অসাধারণ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে, তিনি বলছেন। আর অন্যদিকে যদি নবগঠিত সরকার অধ্যাদেশকে অনুমোদন না করে, তাহলে এটি অন্তর্বর্তী সরকারের শত্রুতাপূর্ণ দৃষ্টিভঙ্গি থেকে দূরে সরে আসার ইতিবাচক পদক্ষেপ হবে এবং অধিকার সম্মত সংকীর্ণ অ্যান্টি টেরোরিজম ফ্রেমওয়ার্ক পুনরুদ্ধার করবে। এটি মনে করার কোনো কারণ নেই যে বিএনপি এদিকে পা দেবে। আমরা মোটামুটি এই পর্যায়ে এসে এটুকু নিশ্চিত করে বলতে পারি। এবং এটা তো ঠিক যে বিএনপি কখনোই আওয়ামী লীগ একটি নির্বাহী আদেশের মাধ্যমে তার রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাক বা বন্ধ করতে চায়নি, বা কোনো রাজনৈতিক দলকেও নিষিদ্ধ করতে চায়নি। এমনকি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান তিনি নিজে একাধিকবার কথা বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। আজ যদি তিনি অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে থাকেন, তাহলে একসময় বিএনপিকেও সেই ফাঁদে পড়া লাগতে পারে, স্পষ্টভাবে তিনি বলেছেন। এমনকি বলেছেন যে সজীব ওয়াজেদ জয় বা সাইমা ওয়াজেদ পুতুল দেশে মানুষ চাইলে তারা দেশে ফিরে এসে রাজনীতি করতে পারবে। এবং এ কথাও তো আমরা জানি যে ভারতের একটা প্রচ্ছন্ন সমর্থন বিএনপির প্রতি রয়েছে নির্বাচন অনুষ্ঠানের আগে থেকেই, এবং নির্বাচন অনুষ্ঠানের পরে তো ভারতের প্রধানমন্ত্রী তাদেরকে মানে তারেক রহমানকে তার পরিবারের সদস্যদের নিয়ে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন। যাই হোক, কিন্তু এর মাঝখানে একটি বিষয় আছে, সেটি আমরা জানি যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার একটা সুযোগ দেওয়ার, সেটি নরম শর্ত বলি শক্ত শর্ত বলি, এই বিষয়টি ছিল। এবং সেই জায়গা থেকেই তো আওয়ামী লীগের ভোটাররা এই নির্বাচনে বিএনপিকে ভোট দিয়েছে। একটা ছোট অংশ যদিও জামাতের ভোট ব্যাংকে তাদের ব্যালট পেপারে সিল মেরেছে, এটাও সত্য কথা, যারা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের মাধ্যমে নির্যাতিত হয়েছেন। তো আমরা তো দেখলাম যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের যে কার্যালয়গুলো সেগুলো খুলে যাওয়া শুরু হলো। কোথাও কোথাও বিএনপি স্থানীয় নেতাকর্মীরাই আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া শুরু করলেন। আবার কোথাও কোথাও আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা স্বেচ্ছা প্রণোদিত হয়ে নিজেরাই নিজেদের দলীয় অফিস খোলা শুরু করে দিলেন। অতএব আমরা এটুকু বলতে পারি যে আর 1 মাস 10 দিনের মধ্যে পূর্ণ মাত্রায় আওয়ামী লীগ তার রাজনৈতিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। যদিও এর মধ্যে কোথাও কোথাও শুরু হয়েছে, তবে এটি অবশ্যই গণতন্ত্রের জন্য ভালো, অবশ্যই নিঃসন্দেহে। তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো আমাদের সামনে দিচ্ছেন, আমরা চাই তিনি ইতিহাস হয়ে থাকুন, শুধু আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার ক্ষেত্রে নয়, এদেশের দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে, এদেশের যে অনিয়ম স্বেচ্ছাচারিতা রয়েছে সেগুলো প্রতিরোধের মাধ্যমে যদি তার সদিচ্ছাগুলো তিনি বাস্তবায়ন করেন, অবশ্যই তিনি ইতিহাসের অংশ হতে পারেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইউনূস সরকারের শেষ সময়ে এসেও উপদেষ্টারা যে ভাষায় বক্তব্য দিচ্ছেন, যেভাবে কথা বলছেন, তা স্রেফ মিথ্যাচার এবং মানুষকে মানসিকভাবে নির্যাতন করার শামিল অনেকখানি। অন্তর্বর্তী সরকারের সময় নাকি মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি, এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন, জলবায়ু, তথ্য এবং সম্প্রচার বিষয়ক মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি কি বলছেন? রোববার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছেন যে অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি। সাংবাদিক আনিস আলমগীর এবং মঞ্জুরুল আলম পান্নাকে মত প্রকাশের জন্য জেলে যেতে হয়নি। রাষ্ট্রযন্ত্রের কাছে নিশ্চয়ই ভিন্ন কোনো তথ্য ছিল, আমাদের কাছে আরো বেশি তথ্য আছে,
সব তথ্য সব সময় বলা যায় না। এই মানুষটার বক্তব্যের পরতে পরতে মিথ্যাচার। সৈয়দা রিজওয়ানা হাসানকে চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ, আপনার কাছে কি তথ্য রয়েছে সেটি প্রকাশ করতে হবে সাংবাদিক আনিস আলমগীর কিংবা আমার বিষয়ে। এবং কোনো সাংবাদিককে নাকি নির্যাতন করা হয়নি, জেলে যেতে হয়নি, কি ভয়ঙ্কর হাস্যকর একটি কথা। বরং অন্যান্য সরকারের সময়, সেটি বিএনপি সরকার হোক, আওয়ামী লীগ সরকার হোক, বা স্বাধীনতার এই 54 বছর বা 55 বছর পরে এসে বিভিন্ন সরকারের সময় সাংবাদিকরা তো সবসময় নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু তার তুলনায় এই 18 মাসে সব কিছুকে ছাপিয়ে গেছে, রেকর্ড সৃষ্টি করেছে। সাংবাদিক আনিস আলমগীর ভাই বা আমার ক্ষেত্রে এটি পরে আসছি যে বিভিন্ন সংগঠন কি বলছে, তাদের কাছে কি তথ্য রয়েছে। আইন ও সালিশ কেন্দ্র যে তথ্য দিয়েছে 2025-এর মার্চ পর্যন্ত, অর্থাৎ তারা ওথ নিল 2024-এর 8 আগস্ট, 24-এর আগস্ট থেকে 25-এর মার্চ পর্যন্ত, এই 7 মাসে 398টি সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। শুধু ফেব্রুয়ারি এবং মার্চেই 2025-এর নথিভুক্ত হয়েছে 82টি ঘটনা। এবং কোন কোন সাংবাদিক তো হত্যাকাণ্ডেরও শিকার হয়েছে, শুধু জেলে যাওয়া কেন, গাজীপুরের ঘটনা আমরা জানি না। আনিস ভাই এবং আমার বিষয় গত 28 অক্টোবর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাংবাদিক আনিস আলমগীর ভাই এবং আমার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত 28 অক্টোবর একটি স্টেটমেন্ট দেয় এবং প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠিও লেখে সরাসরি। সেখানে সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের অব্যাহত অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। চিঠিতে বলা হচ্ছে, জীবনের সুরক্ষা, ব্যক্তির নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং সভা সমাবেশের অধিকার রক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতা অবশ্যই উদ্বেগজনক। 2024 সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী কর্তৃপক্ষ সাংবাদিক ও সমালোচকদের দমনে কঠোর সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার করে চলেছে। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে 2025 সালের আগস্টে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের চেষ্টার অভিযোগে এই আইনে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া ডিসেম্বরে সাংবাদিক আনিস আলমগীরকে আওয়ামী লীগের পক্ষে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে একই আইনে আটক করা হয়। অ্যামনেস্টি বলছে, এই দুই সাংবাদিকের এমন স্বেচ্ছাচারী গ্রেপ্তার তাদের মত প্রকাশ ও সংগঠন করার অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন কিংবা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তারাও স্টেটমেন্ট দিয়েছিল, তারাও চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। সেখানে বলা হচ্ছে, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বর্তমানে মানচিত্র নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। গত 29 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংবিধান নিয়ে আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে তাকে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঞ্জুরুল আলম পান্নার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আনা মিথ্যা অভিযোগ অবশ্যই প্রত্যাহার করতে হবে। তার মানে কি, মত প্রকাশ করতে গিয়েছিলাম, কথা বলছিলাম, আর সারা বছর তো ইউনূস সরকারের অসংখ্য অপকর্মের বিরুদ্ধে কথা বলে আসছি, সরকারের সমালোচনা করে আসছি, সে তো আপনারা জানেনই। আওয়ামী লীগের সময় করেছি, তখনও নির্যাতনের শিকার হতে হয়েছে অন্য কোনোভাবে, যাই হোক। এবং আনিস আলমগীর ভাই আর আমাকে একই আইনে গ্রেপ্তার করা হলো, কারাগারে রাখা হলো আমাকে প্রায় 3 মাস। আনিস আলমগীর ভাইয়ের 2 মাস হয়ে গেছে।
এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কোন নমুনা কি উপস্থাপন করা গেছে এই যে মামলা নথিভুক্ত করা হয়েছে সেখানে? আনিস ভাই যখন আদালতে নিজের বক্তব্য উপস্থাপন করছিলেন যে তাকে কিভাবে সাজানো নাটক করে আটক করা হয়েছে, আদালতে আনা হয়েছে, কারাগারে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, তখন সরকার পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর আদালতের পিপি বলছিলেন আনিস আলমগীরের এটি সাজানো বক্তব্য। উনি টকশোতে যেভাবে বক্তব্য রেখেছেন রাষ্ট্রপক্ষই তো বলছে সবকিছু, রাষ্ট্রের কাছে নাকি তথ্য আছে, তা তাদের মুখ থেকে তো বেরোচ্ছে যে টকশোতে বক্তব্য দেওয়ার কারণে কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে সরকারি সমালোচনার কারণে আমাদেরকে আটক করা হয়েছিল। আর অন্যান্য সাংবাদিকদের কথা, মত প্রকাশের জন্য শুধু জেলে নয়, মত প্রকাশ করার দায়ে বা শুধু প্রশ্ন করার দায়ে, আপনাদের নিশ্চয় মনে আছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন হয়েছিল যে জাতিসংঘ যে 1400 মানুষ হত্যাকাণ্ডের কথা বলছে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে, এইগুলোকে সব আওয়ামী লীগ করেছে? তার কারণ জাতিসংঘের ওই 1400 মানুষের হিসাব তো 2024-এর 15 আগস্ট পর্যন্ত, 5 আগস্টের পর তো আর আওয়ামী লীগ ছিল না। এই প্রশ্ন কেন করা হলো? সাথে সাথে 3 সাংবাদিকের চাকরি চলে গেল। ডেইলি স্টার, প্রথম আলো জ্বালিয়ে দেওয়া হলো। কেন জ্বালিয়ে দেওয়া হলো? মত প্রকাশের জন্য তো, সাংবাদিকতার জন্যই তো, সংবাদ প্রকাশের জন্যই তো। এবং ডেইলি স্টার ভবন জ্বালিয়ে দেওয়ার সময় যে জীবন বাঁচানোর তাগিদে 30 জন সাংবাদিক ছাদে আশ্রয় নিয়েছিল, তাদেরও হত্যার পরিকল্পনা ছিল। আগুন ধরিয়ে দিয়ে তাদেরকে বাইরে বের করা হচ্ছিল না। এক সময় সেনা সদস্যরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করে। কালের কণ্ঠ, কালবেলার সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে এবং অসংখ্য সাংবাদিক মুখ খুলতে পারেনি, কথা বলতে পারেনি, লিখতে পারেনি। গণমাধ্যম সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গেছে। সাংবাদিক মাহফুজ আনাম, তিনি ডেইলি স্টার এবং প্রথম আলোতে আগুন দেওয়ার পরে মন্তব্য করলেন প্রকাশ্যে যে এখন মত প্রকাশ তো দূরের কথা, বেঁচে থাকাটাই দায় হয়ে উঠেছে। শুধু সাংবাদিক কেন, মত প্রকাশের জন্য 80 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব মুক্তিযোদ্ধাদেরকে আটক করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে। মঞ্চ 71-এর অনুষ্ঠান থেকে সংবিধান রক্ষার জন্য তারা কথা বলতে গিয়েছিলেন। অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, তাদেরকে কি কারণে আটক করা হয়েছিল, জেলে পাঠানো হয়েছিল? আর রেজওয়ানা হাসান যে বললেন তার কাছে তথ্য আছে, কি তথ্য আছে, কেন প্রকাশ করে না? তথ্য তো এই, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আমাদের বিরুদ্ধে বলেছিলেন যে আমরা নাকি সরকার উৎখাতের ষড়যন্ত্রে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বসে দিনের আলোয় আমরা নাকি ষড়যন্ত্র করছিলাম। আর সাংবাদিক আনিস আলমগীর তিনি তার মত প্রকাশ করছেন, এটি তাদের সহ্য হয়নি। সৈয়দ রিজানা হাসান বলছেন যে অন্য সাংবাদিকদের তো মত প্রকাশের জন্য জেলে পাঠানো হয়নি। আতঙ্কের মধ্যে মবের সংস্কৃতি তৈরি করে তাদেরকে তো এক ধরনের, এটাকে কি বলা যায়, মানসিক রোগী করে ফেলা হয়েছে। অনেককে ট্রমাটাইজড হয়ে গেছে অনেকে। আর এই ব্যক্তিরা কি সুন্দরভাবে সুন্দর সুন্দর কথার আড়ালে মিথ্যাচার করে যাচ্ছেন প্রকাশ্যে। চ্যালেঞ্জ করলাম তাকে, প্রকাশ করুন, দেখি কি সাহস আপনাদের, কি তথ্য আছে আমাদের বিরুদ্ধে। ভালো থাকুন সবাই। এই সরকার যাচ্ছে, সবাই আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ হাফিজ।